বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ল, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো, লন্ডভন্ড হয়ে গেল সবটা, তখন ভারত কিনা নির্বাক, নীরব দর্শকের মতো সবটা দেখছে কেন? বিশেষ কোনো স্বার্থ নাকি বড় কোনো অঙ্ক? ভারতের স্ট্যান্ড পয়েন্টটা আসলে কি? শুরুতেই একটা কথা মনে করিয়ে দিই, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ জুড়ে যখন হিংসা হানাহানি তুঙ্গে, ঠিক সেই সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল নয়াদিল্লি বিষয়টা নিয়ে ঠিক কি ভাবছে। তিনি এক লাইনে জবাব দিয়েছিলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে গলায় গলায় ভাব, দুটো দেশের মধ্যে যে ধরনের বন্ধুত্ব, যে ধরনের সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কি এটা বলা সাজে, নাকি এটা খুব মানানসই কিছু? যে বা যারা ভারত ও বাংলাদেশের বিষয়গুলোর দিকে একটু হলেও নজর রাখে, তাদের কাছে ভারতের এই কমেন্ট সম্পূর্ণই অস্বাভাবিক। কারণ দীর্ঘ সীমান্তের ভাগিদার এই প্রতিবেশী রাষ্ট্রে অস্থিরতা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা প্রশ্নে উদ্বেগের কারণ তো বটেই। সেক্ষেত্রে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় বলে চুপ করে থাকা না, ভারত নিশ্চয়ই এমনি এই সিদ্ধান্ত নেয়নি। তাহলে নেপথ্যে আসল কারণটা কি? দেখুন প্রিয় দর্শক, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যখন উত্তাল বাংলাদেশ, তখন এ নিয়ে রাকারাও ভারতের পক্ষে বুমেরাঙের সমান, এটা আগে বুঝতে হবে। একটু পিছিয়ে গেলে বোঝাতে সুবিধা হবে। গত 6 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতার যে ঢেউ দেখা গেছে, সেটাই বেসিক্যালি নতুন মোড়কে এবার ফিরে এসেছে। ঢাকার রাজপথে গর্জন শোনা গেছে, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ফিরে এসেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের তাবেদার সরকার আওয়ামী লীগকে হটানোর ডাক। আর এই সবটাই ঘটেছে নয়াদিল্লির নাকের ডগায়। অতএব বাংলাদেশের একাংশ এখনো একইভাবে সেই ভারত বিরোধিতার জিকির তুলছে। কোথাও গিয়ে ভারতের ঘাড়ে দায় চাপানো হচ্ছে। এটা করছে বাংলাদেশের কিছু মানুষ। আর ঠিক এই কারণেই বাংলাদেশে হিংসা, ঘৃণা, প্রাণহানি, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি সত্ত্বেও ভারত চুপ। বিশেষ করে আন্দোলনকারীদের মধ্য থেকে যখন মুহুর্মুহু ভারত বিরোধী স্লোগান উঠেছে, তখনও ভারত সাইলেন্ট। কারণ সাউথ ব্লক জানে এই পরিস্থিতিতে বাড়তি কিছু বলা আগুনে ঘি ঢালার সমান। আরও কারণ আছে, বলা ভালো, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। সেই বিষয়টা বিশ্লেষণ করে বোঝাবো, তার আগে কতগুলো পয়েন্ট সামনে রাখবো। বাংলাদেশে যখনই ছাত্র আন্দোলন শুরু হয়, তখনের সাথে এখনকার সিনারিওর কিন্তু অনেক তফাৎ। এক, সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বা কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু থেকে ছিল পুরোপুরি অরাজনৈতিক। 2, শুধু কোটা সংস্কার নয়, পড়ুয়ারা আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরি করেছে তার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অর্থ দেশের সর্বস্তরে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে। 3, পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রাথমিক গড়িমসি ও অবিবেচক মন্তব্যের ফলে আন্দোলনের নেতৃত্ব অরাজনৈতিক ছাত্রদের হাতছাড়া হয়েছে। 4, আন্দোলনরত ছাত্রদের মোকাবিলায় শাসক দলের ছাত্র সংগঠন আওয়ামী লীগকে মাঠে নামানো ছিল মারাত্মক রকমের ভুল। 5, আন্দোলনের হ্রাস অরাজনৈতিক ছাত্রদের হাত থেকে সরকার বিরোধী শক্তির হাতে চলে যাওয়া ও তাদের বেপরোয়া জ্বালাও পোড়াও নীতি গোটা আন্দোলনকে বেপথ করে তোলা। এরপর থেকে তার চরিত্র হয়ে দাঁড়ায় সরকার ও বিরোধী পক্ষের টক্কর। মানে এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে, একদিকে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন শক্তি, অন্যদিকে জামাত, তার ছাত্র সংগঠন শিবির, রাজাকার ও বিএনপি। সেক্ষেত্রে এই বিভাজন রেখার কোন দিকে ভারতের অবস্থান? নিশ্চয়ই সেটা সবার জানা। ভারত কখনো এমন কোনো পক্ষকে মদত দেবে না যা ভারতের স্বার্থের পক্ষে ক্ষতিকর। সেই বিচারে শেখ হাসিনাই ভারতের কাছের। আওয়ামী লীগের সঙ্গে মোদী সরকারের সম্পর্ক, শেখ হাসিনার সঙ্গে ভারতের পুরনো রিলেশন, এগুলো নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। অতএব এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যদি সর্বসমক্ষে শেখ হাসিনার পাশে দাঁড়ায়, তাহলে জল কোন পথে কতদূর গড়াতে পারে আন্দাজ আছে? বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতকে এটা মাথায় রাখতে হচ্ছে, এই মুহূর্তে আগ বাড়িয়ে প্রকাশ্যে হাসিনা সরকারের পাশে দাঁড়ালে বা সে দেশের সেনার সঙ্গে সরাসরি সমন্বয় করলে ছাত্র সমাজ তথা বাংলাদেশের নাগরিকদের কাছে ভুল বার্তা গিয়ে হিতে বিপরীত হতে পারে। তবে সূত্রের খবর, ঢাকা নেতৃত্বের ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি দ্রুত শান্ত করতে ভেতর থেকে চেষ্টা চলছে। একই সঙ্গে ভারতকে এটাও ভাবতে হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধিতা যেভাবে দিনে দিনে বাড়ছে, সেটাকে দমন করার উপায়টা কি? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের সরকারি কর্তার মতে, বাংলাদেশে যেটা চলছে সেটা মূলত ভারত বিরোধী এক সামাজিক যুদ্ধ। এটা মোকাবিলা এবং ভারত বিরোধী আবেগ কমানোর প্রথম ধাপ হলো যে বিষয়গুলো নিয়ে নয়াদিল্লি বিরোধী বয়ান তৈরি হচ্ছে, সেগুলোর পাল্টা ভাষ্য তৈরি করা এবং প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে।
একই সঙ্গে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের যে অভিযোগ, জামাতের ঘাড়ে যেভাবে দায় চাপিয়ে ব্যান করছেন শেখ হাসিনা, তাতে সেটার পরিণতি বা কি হয়? আলটিমেটলি বাংলাদেশ কিভাবে কোন পথে এই পুরো বিষয়টাকে কন্ট্রোল করে, সেদিকেও নজর ভারতে। কয়েকদিনের দম বন্ধ করা পরিবেশের পরে আবার মুক্তির স্বাদ পাচ্ছেন বাংলাদেশের মানুষ। ইন্টারনেট অল্প অল্প করে চালু হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে, কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সেটা বলা যায় না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।